আই বৃষ্টি যে ধান দিব মেপে ধানের ভিতর পোকা জামাইবাবু বোকা। আসলে জামাইবাবু বোকা না, জামাইবাবুকে বোকা আমরা বানাবো ইনশাল্লাহ। তো এখন এটাই ছেলেরা আবার মাইন্ড করিও না, আর মেয়েরা তো খুশি হইও না, আমরা বৃষ্টি কবিতাটাই পড়বো ইনশাল্লাহ। বৃষ্টি কবিতাটা আসলে কি বোঝাচ্ছে কবি, সেটাই আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো, এবং সেই সাথে যত ধরনের সিকিউ আসতে পারে আমরা আলোচনা করবো। সিকিউ এর ভাষাগুলা কিরকম হবে সবকিছু আমরা নোট করে দিয়েছি, নোটগুলা তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট একটু আমাদের ক্লাসটা ফলো করো ইনশাল্লাহ, তাহলেই সবকিছু পারবে ইনশাল্লাহ। আর এমসিকিউ যত যেখান থেকে করো তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবে, সবকিছু নোট করে দিয়েছি। জাস্ট তোমরা একটু ক্লাসটা কন্টিনিউ করো ইনশাল্লাহ, সবকিছু বুঝতে পারবে। তো বৃষ্টি যে কবিতাটা, আমার পরিচয় সবাই জানো, আমি তোমাদের জুবাইর ভাইয়া, তো আর কিছু বলতেছি না, ইনশাল্লাহ আরো পরিচিত হয়ে যাবে। তো বৃষ্টি যে কবিতাটা, কবিতার লেখক কে বলতো ভাইয়া? কবিতার লেখক হচ্ছে ফররুখ আহমদ, নট ফখরুদ্দিন না কিন্তু, ফররুখ আহমেদ, ফররুখ আহমদ, আহমদ, ঠিক আছে। তো কবিতাটা আসলে কবি কি বুঝাইতেছে ভাইয়া বলো তো? বৃষ্টি, এই যে এখন কি মাস বলতো? এখন যে ক্লাস নিতেছি এখন হচ্ছে এটা কি বসন্তকাল। এখানে দেখবা রাস্তাঘাট সব বালুতে পড়ে আছে, গাছের পাতার দিকে তাকানো যাচ্ছে না, কিসের কারণে? খালি বালু আর বালু। তো হঠাৎ করে যদি কোনো একদিন বৃষ্টি আসে, তুমি দেখবা, আমার কথাটা তুমি মিলাই দেখো, সেদিন গাছপালার সৌন্দর্য এত পরিমাণ বেড়ে যায়, মানে গাছপালা মনে হয় যে নতুন রূপ পাইছে, মানে নতুন জীবন পাইছে, জিনিসটা হচ্ছে এরকম। এখন দেখবা প্রত্যেকটা গাছের পাতা তো সবুজই, তাই না? ম্যাক্সিমাম বর্ষা এই সিজনে তো গাছের পাতা তো নতুন পাতা জন্মায়, কিন্তু সেই পাতাগুলো ধুলাতে একদম মানে ভরা থাকে। তো সেক্ষেত্রে সৌন্দর্যটা ফুটে ওঠে না, বাট যখনই বৃষ্টি হয় তখনই কি হয়, আমরা সৌন্দর্যটা দেখতে পাই। তো এটাই কবি আসলে বোঝাইতে চাইছেন যে তীব্র দাবদাহে যখন প্রকৃতি ও জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন পরম প্রতীক্ষিত যে বৃষ্টিটার প্রতি আমরা মানে প্রতীক্ষিত, আমরা চাইতেছি যে বৃষ্টিটা হোক, সেটাই পরম প্রতীক্ষিত বৃষ্টির আগমনে প্রকৃতিতে যে সজীবতা ও প্রাণের স্পন্দন ফিরে আসে, সেটাই কবিতার মূল উপজীব্য। আমরা কি মূল উপজীব্য জিনিসটা কি বুঝতে পারছি? মানে কবিতায় কবি যে পর যে এই যে বিভিন্ন দাবদাহের পর যে বৃষ্টিটা প্রতীক্ষিত বৃষ্টিটা আসে, তো তার ফলে যে কবি মানে কি বুঝাইছেন, যে সজীবতা ও প্রাণের স্পন্দন ফিরে পায় প্রকৃতি, সেটাই ওই কবিতার মূল উপজীব্য। বুঝতে পারছি আমরা? তো চলো, কবিতার মূল উপজীব্য জিনিসটা আমরা জানলাম, এখন ফররুখ আহমদ অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। এখন আমরা সবাই জানি যে ফররুখ আহমেদ, আমরা বই যারা পড়ছি তারা জানি কি 10ই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। আর এটা যদি এখন এমসিকিউ আসে, কে কে পারবো না বলো? হাত তোলো, কে কে পারবো না বলো? আমি পারবো না ভাইয়া, বলার পরেও আমি পারবো না, কারণ আমি কি পাস করতে চাই না, আমি ভালো মার্ক পাইতে চাই না, আমার টার্গেট তো এ প্লাস, কিন্তু আমি এ প্লাসটা পাইতে চাই না। বলো, 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 বলো। তোমার এ প্লাস পাওয়ার টার্গেট, বাট তুমি এখন পারবা না, এটা কি বললেই হলো? তোমাকে পারতে হবে, মনে রাখতে হবে ইনশাল্লাহ। বলো, পারবো ইনশাল্লাহ, সবাই আমার সাথে সাথে বলো ইনশাল্লাহ। তো শিক্ষা, যে ফরুক আহমেদ তিনি কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন, আইএ পাশ করেন, ইন্টারমিডিয়েট পাশ করছে, এবং পরে স্কটিশ স্কটিশ চার্চ কলেজে ধর্ষণে অনার্স করেন, মানে কি ফিলোসফিতে তিনি অনার্স করেন আর কি। তো পেশা ছিলেন কি, ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে কর্মরত ছিলেন। মনে রাখো, কে ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে কর্মরত ছিলেন, যদি এই কোশ্চেনটা আসে এমসিকিউতে বা সৃজনশীলের খতে, যদি সৃজনশীলের খতে আসে বা এমসিকিউতে আসে, কে কে পারবা না বলো, হাত তোলো। আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তো কাব্য শৈলী কি ছিল? ইসলামী আদর্শ ও ঐতিহ্য তার কাব্য সৃষ্টির প্রধান প্রেরণা। তার কাব্য সৃষ্টির প্রধান প্রেরণা কি বলতো ভাইয়া? ইসলামী আদর্শ ও কি বলতো, কি? ইসলামী আদর্শ ছিল তার কাব্য সৃষ্টির প্রধান প্রেরণা আর কি, বুঝছো? আর ঐতিহ্য। তো উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? সাত সাগরের মাঝি, সিরাজম মনিরা, তো আমরা জানি এগুলো একটা তুমি আমার ভালোবাসার সিরাজুম মনিরা, সাল্লি আলা দরুদ জপে হয় যে আত্মহারা, সাল্লি আলা দরুদ জপে হয় যে আত্মহারা, সাল্লি আলা, সাল্লি আলা, সাল্লি আলা, সাল্লি আলা। যাই হোক, আমার কণ্ঠ ভালো না, আসলে শিল্পীও না আমি, এমনি বললাম আর কি। তো এই যে বলতেছি, এটা মনে রাখার জন্য আর কি, তোমার যে ইসলামী আদর্শ ঐতিহ্য তার কাব্য সৃষ্টির প্রধান প্রেরণা ছিল। তো এটার কোনো উদাহরণ কি আছে কিনা? হ্যাঁ, উদাহরণ আমরা পাইছি, যে সিরাজুম মনিরা, মনে রাখবো ভাইয়া, যে গজল বলছিল একটা কি, সাল্লি আলা, সাল্লি আলা, সাল্লি আলা, গজল বলছিল কিন্তু সিরাজুম মনিরা, তুমি আমার ভালোবাসার সিরাজুম মনিরা। যাই হোক, আর না বলি। নবেল ও হাতেম মুহূর্তের কবিতা, তার উল্লেখযোগ্য গ্রন্থ, মনে রাখবো কিন্তু ভাইয়া। তার যে পুরস্কার,
ও মিত্র, তিনি বাংলা একাডেমি পুরস্কার পাইছে, 21 পদক পাইছে, মরণোত্তর, অর্থাৎ মরার কি পরে না আগে বলো তো, মরণোত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে, এই জিনিসটা আমি বলতেছি না, জাস্ট অনলাইন চাপ প্রেস করবে, নাহলে বইটা চেক করবে। বুঝছো, এটা তোমাদের টাস্ক দিলাম, কি দিছি ভাইয়া, মরণোত্তর জিনিসটা কি, মরার পরে না আগে তোমরা যা সুন্দর করে আমাকে একটা কমেন্ট করবে, ঠিক আছে যে ভাইয়া মরণোত্তর দেখবো, তাহলে বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখছো। তো 1974 খ্রিস্টাব্দে 19শে অক্টোবর তিনি ইন্তেকাল ফরমাইয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, যাই হোক, এখন আমরা পরবর্তীতে দেখি কি আছে, শব্দার্থ ও ঠিকা। এখানে আসলে রূপক করতে অনেক কিছু ব্যবহার হয়েছে, আমরা দেখতেছি সওয়ার অর্থ কি, আরোহী। আর যে বিদ্যুৎ রূপসী পরী, অর্থাৎ এই যে আমরা জানি কি আকাশে যে বিদ্যুৎ চমকায়, অনেক সুন্দর লাগে না, সুন্দরই তো লাগে কিন্তু ভয়ও লাগে। হঠাৎ করে আকাশ চমকায় উঠছে, একদম সবকিছু কি যদি অন্ধকার থাকে আলোকিত হয়ে যায়, এরকম না। তো মেঘে মেঘে ঘুরে বেড়ানো বিদ্যুৎ চমকানোকে লোকজ ধারণার সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। যে লোকজ ধারণা বলতে কি বুঝেছি বলতো, মানে লোক সমাজের ধারণা আছে যে পরী এটা ওইটা, আসলে পরী কি আমরা দেখছি, দেখি না তো। তো লোকজ ধারণার যে সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে কি, ওই বিদ্যুৎ রূপসী পরী আর কি, মেঘে মেঘে ঘুরানো বিদ্যুৎ চমকানোকে তুলনা করা হয়েছে। তো রুগন ভিদ্য বিকারীর রগ উঠা হাত, অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়া রূপ মানে রুক্ষ মাঠকে কবি অসুস্থ ভিদ্য বিকারীর জীর্ণ হাতের সঙ্গে তুলনা করেছেন। কার সাথে তুলনা করেছেন ভাইয়া, অসুস্থ বৃদ্ধ ভিখারির জীর্ণ হাত, হাতের সঙ্গে তুলনা করছে, কাকে করছে, অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়া রুক্ষ মাঠকে করছে। অর্থাৎ তুমি যদি এখন মাঠে ঘাটে চলাফেরা করো, অর্থাৎ এই যে ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত বৃষ্টি হয় না, খালি খরার সিজন, পানি টানি সব শুকিয়ে যেতেছে, নদীতে পানি নাই, বৃষ্টি হয় না, তো সবকিছু শুকায় যায়, তখন কি সেটাই আর কি, অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়া রুক্ষ মাঠকে কবি অসুস্থ বৃদ্ধ বেকারির জীর্ণ হাতের সঙ্গে তুলনা করছে। আমরা কি সবাই কি মনোযোগ দিচ্ছি ক্লাসে বলো, আমরা সবাই কি মনোযোগ দিয়েছি ক্লাসে? সবাই আবার নড়ে সরে বসি, সবাই ক্লাসে মনোযোগ দিয়ে, এগুলো কিন্তু সৃজনশীলও আসতে পারে। এবং তোমাদের যে খ, কি বলছি ভাইয়া, তোমাদের যে ক এবং এক্সপ্লেন চাইতে পারে একটা কবিতার লাইন দিয়ে, এটাতে আসতে পারে, বুঝছো। তোমরা সবাই অবশ্যই বিষয়গুলো ইনশাল্লাহ বোঝার চেষ্টা করো। তো তৃষা তপ্ত মানে তো আমরা জানি তৃষ্ণা তপ্ত মানে কি, পিপাসায় কাতর, বিষণ্ণ মেদুর, বৃষ্টির আগমনে প্রকৃতির রুক্ষতা দূর হয়ে যখন চারদিক স্নিগ্ধ কোমল প্রাণোচ্ছল হয়ে ওঠে, তখন সেটাকে আমরা কি বলবো, এটা দ্বারা এই বিষণ্ণ মেদুর দ্বারা তাই বুঝিতেছে। অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে আগমনে প্রকৃতির যে রুক্ষতা থাকে, এই যে এতক্ষণ মাঠ রুক্ষ ছিল, মানে ফেটে গেছিল সব, ফেটে একাকার হয়ে গেছিল, তখন সেগুলাকে আবার তার আগের যে প্রকৃত যে রূপ, অর্থাৎ যে স্নিগ্ধ কোমল প্রাণোজ্জ্বল যে হয়ে ওঠে আর কি, মতো সেই বিষয়টা আর কি ফুটাই তুলছে। আমরা কি সবাই বুঝতে পারছি? ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। না বুঝলে কমেন্ট করবে ভাইয়াদের, আর আমাকে নক দিতে পারো, আমি অলওয়েজ তোমাদের জন্য ফ্রি থাকি, যদি অনেক কাজ করি আর কি, আমার সেমিস্টার আবার শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, পাঠ পরিচিতি, আমরা কবি পরিচিতি সম্পর্কে কি ভাইয়া জানলাম, এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কেও জানি। তো চলো আমরা জেনে নেই কবিতার যে, অর্থাৎ বৃষ্টি, ফররুখ আহমেদের যে বৃষ্টি কবিতাটি, সেটা কোথা থেকে আসছে, মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতার যে মূল বক্তব্য সেটা কি, আমরা অলরেডি প্রথম এই কবিতার শুরুতেই আমরা কি পড়ছি বলতো, বৃষ্টি কবিতার এর শুরুতে আমরা জেনে নিছি, বাট এখন আবার একটু পড়বো। কৃষি প্রধান বাংলাদেশে কি বলতো, বৃষ্টি হলো বর্ষার প্রাণ। অর্থাৎ আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে বলতো পানি কোথা থেকে পাই, ম্যাক্সিমাম পানি তো আমরা কি পাই, বৃষ্টি থেকেই। এই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন পুকুর মাঠ ঘাট সব ভরে যায়, নদী নালা আবার ভরাট হয়ে যায়, তখন সেই পানি আবার যখন চলে যায়, তখন ওই পানির যে মানে তোমার প্লাবিত করে গেছিল তার যে পলি মাটি, ওইটা থেকে আমাদের মূলত ফসল ফলে আর কি। তো হাওড় অঞ্চলের বিষয়টা এটা মানে একদম বাস্তব উদাহরণ তোমরা আমরা দেখতে পাই। তারপর যখন বর্ষাকাল চলে যায় আস্তে আস্তে, তখন সেই পানি আস্তে আস্তে শুকাইতে থাকে, আর সেই পানি আমরা ইউজ করে বিভিন্ন ধরনের কাজকর্ম পরিচালনা করে থাকি আর কি। তো এটাই, দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি এলে প্রকৃতির রুগ্নতা দূর হয়, কি বলছে ভাইয়া, দীর্ঘ প্রতীক্ষা, আমরা সবাই জানি প্রকৃতির রুগ্নতা দূর হয়, পলি মাটির গৌরবে ফসল ভালো হয়, এবং নদীতে জোয়ার আসে, কিসের কারণে ভাইয়া, বৃষ্টি হওয়ার কারণে। বুঝতে পারছো? তো মানবিক দিক, এটা মানবিক দিকের সাথে কিভাবে রিলেট করছেন কবি, বৃষ্টির দিনে মানুষের মনে পুরনো স্মৃতি জেগে ওঠে, বলতো তো কার কার জেগে ওঠে না, যখন বৃষ্টি হয় তখন খাতা কম্বল নিয়ে যখন আমরা এইভাবে জাস্ট শুয়ে পড়ি, কেমন ভালো লাগে বলতো, তখন মনে মনে থাক, দুষ্টামি করো না, দুষ্টামি কি করবো না, অনেক কিছু অনেকে ভাবতে পারো, ভাবা এগুলো উচিত না।
যাই হোক, বৃষ্টির দিনে মানুষের পুরনো স্মৃতি জেগে ওঠে, কখনো ভালো লাগার অনুভূতি তৈরি হয়, আবার কখনো একাকী জীবনে বিরহ বিষাদ বেড়ে যায়। বুঝছো? এই যে তোমাদের মতো ছেলেরা যারা আছে ক্লাস 9 10 ওঠার পর কি হয়েছে, এটা এটা ওটা তোমরা জানো, যেটা কথা মানে যেটা বুঝতেছো সেটা আর কি করে, তারপর দুদিন পরে একা হয়ে যায়, একা হয়ে তো বিরহে বিষাদ হয়ে যায়। তখন তাদের স্মৃতিগুলা বারবার এই একাকী সময় মনে পড়তে থাকে আর কি। বুঝছো? তো তখন কি বিরহ, এটা ওইটাই আর কি। মূলত বৃষ্টির সাথে মানুষের জীবনের গভীর সম্পৃক্ততায় এই কবিতায় ফুটে উঠছে। কি করছে যে বৃষ্টির সাথে একটা সম্পর্ক, সেটা কি একটা আনন্দের স্মৃতি জেগে ওঠে, আর একটা কি বিষাদের স্মৃতি জেগে ওঠে তখন বৃষ্টি যখন আসে আর কি তখন। তো এই বিষয়টা আর কি মানবিক দিকটা ফুটে উঠছে আর কি বৃষ্টি এই কবিতার মাধ্যমে। তো সবাই বলো আমরা বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি বসে থাকি ইনশাল্লাহ সবাই আমরা সবাই বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, কবিতাটা কি আমরা পড়বো? কবিতা না পড়লেও আমরা পারবো ইনশাল্লাহ। আমি আরো ব্যাখ্যা এমন ভাবে তোমাদেরকে রেডি করে দিয়েছি, তবু কবিতাটা আমরা একটু জাস্ট রিড করি। কবিতা না বুঝলেও সমস্যা নাই, কারণ আমি এমন ভাবে তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি, এই যে লক্ষ্য করো ব্যাখ্যাগুলা লাইন বাই লাইন দিয়ে দিয়েছি কবিতা থেকে, যে এই সৃজনশীল আসতে পারে, সৃজনশীলের ভাষাটা মেন যে ভাষাটা, তোমার কাহিনীটা তুমি জানলেই তো হইতেছে, সৃজনশীল লিখতে পারতেছো তাই না? সেটা আমি বলে দিছি। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার, পদ্মা মেঘনার। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, দুপাশে আবাদি গ্রামে। এই যে হাওয়ায় বৃষ্টি আসছে, পূর্ব দিক থেকে বৃষ্টি তো আসে মূলত পূর্ব দক্ষিণ থেকে আর কি। দুপাশে আবাদি গ্রাম, বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়, মানে অন্ধকার হয়ে গেছে, কাজল ছায় অন্ধকার হয়ে গেছে আর কি মাঠ। তো বিদ্যুৎ রূপসী পরি, মেঘে মেঘে হয়েছে স্বর। বুঝতে পারছো? স্বর মানে কি, আমরা পড়ছি আরোহী, মানে আরোহণ করে আসতেছে কাজল ছায়ার মতো অন্ধকার হয়ে, কি করতেছে ভাইয়া? অন্ধকার হয়ে আসতেছে। কি? বিদ্যুৎ রূপসী পরি, এই যে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে সে বিষয়গুলো আর কি ফুটে তুলছে। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, বর্ষণ মুখর দিনে অরণ্যের কে আসে হরায়, দগ্ধ দগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। এই যে মানে যে ধান ক্ষেতের মাটি শুকায় গেছে বা কিছু একটা হয়ে গেছে, তো তারাও কি এই যে আকাশে যে কালো ছায়া, মানে মেঘ হয়ে গেছে, মেঘ আসছে, তাদের স্পর্শটা কি তারা খুব তাড়াতাড়ি পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণীর জোয়ার। এই যে বৃষ্টি, বৃষ্টি যখন আসে তখন তো পানি হয় আস্তে আস্তে, পানি যখন উপরের অঞ্চলে মানে চরাঞ্চলের পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে তখন কি নদীগুলো ভরাট হয়। তো নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণীর জোয়ার। এই যে একটা উদাহরণ উপমা দিছি, রুগন বৃদ্ধ বেকারির রগ ওটা হাতির মতন, রুদ্র মাঠ আসান শুনে সেই ভর্ষণের সুর। অর্থাৎ এই যে রুক্ষ মাঠ, অর্থাৎ যে ফেটে গেছে মাঠ বৃষ্টির অভাবে, তো এগুলা কার সাথে তুলনা করা হয়েছে? রুগন ব্যক্তি অর্থাৎ বৃদ্ধ আর রুগা ব্যক্তির, ভিখারির হাতের যে রগ গুলা বেশি ওঠে না, দেখছো না রগ গুলা? এই যে আমার রগ কিন্তু বেশি একটা ভাসে না, বাট যখন একজন বৃদ্ধ ব্যক্তির রোগ মানে হাতটা যদি দেখো তুমি, তখন বুঝতে পারবে যে রোগ কিভাবে বেশি আছে, তার সাথে তুলনা করছে আর কি। তৃষিত বনের সাথে জেগে উঠে তৃষাতপ্ত মন, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধু, যেখানে বিস্মিত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ। মেদুর মানে কি আমরা এক্সপ্লেন করেছি, এখানে আর বলতেছি না। তো কবিতাটা জাস্ট তোমরা কয়েকবার একটু পড়বে ভালো করে, আমি এক্সপ্লেন বেশি করতেছি না। কারণ এখানে আমরা এক্সপ্লেন করবো যেহেতু আমরা সিকিউ, মেনলি আমরা ফোকাস করবো সিকিউরিটি দিকে, যেন সিকিউ আসলে পারি আর্শাল, আর কবিতা থেকে যদি কোনো সিকিউ আসে সেগুলো কি কি আসতে পারে তোমরা আর একটু বইটা দেখবে ভালো করে। আহ যে তোমাদের যে এক্সকিউশন গুলো আছে অবশ্যই ফলো করবে ইনশাল্লাহ। আর মেন জিনিস আমরা তো সবকিছু নোট করে দিয়েছি। এখন বলো তো ভাইয়া, যে সৃজনশীল আসলে আমরা পারবো কিনা, সৃজনশীলের জন্য মেইন কাহিনীগুলো আমরা জানি কিনা। কত মতো নোট মনে রাখো, যে প্রকৃতির জাগরণ ও সৌন্দর্য, এই বিষয়টা আমরা একটু ফুটাই তুলি। কবিতায় বৃষ্টি কেবল জল বর্ষণ নয়, বরং প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য ফুটিয়ে তোলে। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? বৃষ্টি কি শুধু খালি জল বর্ষণ? বৃষ্টি কি শুধু জল বর্ষণ? বলতো, বৃষ্টি শুধু জল বর্ষণ না, বরং আমাদের প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্য ফুটিয়ে তোলে। মাঠ, ধানক্ষেত, নদী, অরণ্যের চিত্রের মাধ্যমে বৃষ্টির আগমনকে জীবন্ত ভাবে দেখানো হয়েছে। ধারণ রুদ্র দগ্ধ ধান খেতে আজ তার স্পর্শ, ধান খেতে আজ তার স্পর্শ পেতে চায়, নদীর ফাটল বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। এই যে এটা রেফারেন্স কবিতা থেকে আমি এই লাইনটা লিখেছি আর কি, এটা দ্বারা মানে এক্সপ্লেইন করছি আর কি। এটা তোমরা এই
কবিতার লাইনটা মনে রাখতে পারো, যেন তোমার সৃজনশীল রাখতে পারো, এই ধরনের সৃজনশীল আসলে এই ধরনের প্রেক্ষাপট যদি এরকম থাকে আর কি। তো মানব ও প্রকৃতির সংযোগ, বৃষ্টি মানুষের মনে প্রশান্তি ও তৃপ্তি আনছে, বুঝছো? মানে না, অবশ্যই আনে। বৃষ্টি কার না ভালো লাগে বলো তো? গানও তো গাই, বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, যাই হোক তোমরা দুষ্ট পোলাপান, এগুলো আর বলতে চাই না আর কি। বৃষ্টি মানুষের মনে প্রশান্তি ও তৃপ্তি আনছে। রোগন বৃদ্ধ তৃষিত বন বা নির্জন প্রান্তর সবই বৃষ্টির সুরে জাগ্রত হয়েছে আজকে, বুঝতে পারছো? এই যে রুক্ষ মাঠ ছিল, কেটেছিল সব, সেখানে কি আজকে তৃপ্তি ভরে, বৃষ্টি হওয়ার পর মানে তৃপ্তি আসছে আর কি, অনেক মানে জাগ্রত হয়েছে বৃষ্টির সুরে। উদাহরণ কি? রোগন বৃদ্ধ বেকারির রগ ওটা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর। আচ্ছা, বৃষ্টি প্রতীক অর্থ, কবিতা দেখায় যে বৃষ্টি নতুন আশা, পুনর্জীবন, উদ্দীপনার প্রতীক। প্রকৃতিতে যেমন তৃষিত, তেমনি মানুষের মনও বৃষ্টির সঙ্গে নতুন করে জেগে ওঠে। বিষয়গুলো আর কি ফুটে উঠছে। তোমরা জাস্ট এই কিছু মানে যে কবিতার যে মূল ভাব সেগুলো একটু জানা নিও, তাহলেই হবে ইনশাল্লাহ। তোমরা আশা করি পারবা সবকিছুই। তো ফাইনালি কবিতাটির আবার সারসংক্ষেপটা আমি একটু দিয়ে দিই, কেমন? কবিতাটি বৃষ্টির মাধ্যমে প্রকৃতির রুক্ষতা দূর হওয়া, মানে কবিতাটিতে বৃষ্টির মাধ্যমে কবিতার রুক্ষতা দূর হওয়া, কি বুঝাইছি ভাইয়া? যে বৃষ্টির মাধ্যমে যে প্রকৃতির যে যে ফেটেছিল অর্থাৎ রুক্ষতা ছিল, সেটা দূর হওয়া, এবং নতুন প্রাণের সঞ্চার হওয়ার পাশাপাশি মানুষের মনের আবেগ স্মৃতিকাতরতাকে অত্যন্ত নিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কি বলছে ভাইয়া বলতো? এই যে তোমার বৃষ্টির দিন হয়, তোমার আনন্দের স্মৃতি জেগে ওঠে, বা বিষাদ বিরহ, একা থাকলে বিরহ জেগে ওঠে, বা এরকম কিছু একটা। তো সেটা আর কি দিকটা ফুটায় তুলছে নিপুণ ভাবে। তো এই ছিল আমাদের কবিতা। যুদ্ধ কবিতাটা কে না বুঝতে পারছো বলো? কে বুঝতে পারো না? কবিতার মূল ভাবগুলো আমরা সবকিছু কভার করেছি। তো এই বিষয়গুলো তোমরা, এই যে কনসেপ্টটা তোমরা যদি মাথায় রাখো, তাহলে সৃজনশীল তোমরা লিখতে পারবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। এখন বলো, তোমাদের কনসেপ্টটা যে, কবিতার যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়েছে কিনা? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো বৃষ্টি কবিতাটা ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ আজ থেকে মেইন কনসেপ্টটা জানবে। তোমরা নোটের জন্য আহ যে তোমার কমেন্ট বক্সটা অথবা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করিও, অথবা ভাইয়াদের একটু নক করিও, ভাইয়ার কোথায় পাওয়া যায়, ইকরা পাঠশালা পেজে একটু মেসেজ দিও, তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো কবিতায়, সবগুলো কবিতা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।